ইভিনিং সবাইকে। এমসিএস এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এমসিএস এর ক্লাসের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যম দিয়ে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো নিয়ে আসছি সেই ভিডিওগুলো তোমাদের ফাউন্ডেশন তৈরি করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চাকরি লাইনে এখন প্রথমের দিকে রয়েছে, যারা মোটামুটি মানে বিষয়গুলোকে জানতে চাই বা বিষয়গুলো সম্বন্ধে নিজের একটা কি ধারণা স্পষ্ট করতে চাই, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে হচ্ছে কি অনেকটাই কিন্তু নিজেকে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো সেই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্যে আমরা অলরেডি বেশ কিছু ভিডিও তৈরি করে ফেলেছি। সম্ভবত 21টার মতো সংবিধানের উপরে ভিডিও তৈরি করে ফেলেছি। এটা 22তম ভিডিও এবং নির্দেশমূলক নীতির জন্য এটা 3য় ভিডিও। অর্থাৎ আমরা নির্দেশমূলক নীতির উপরে তোমার 3টে ভিডিও নিয়ে আসবো। অর্থাৎ এটা হচ্ছে কি নির্দেশমূলক নীতির বা ডিপিএসপি 3য় ভিডিও বা লাস্ট ভিডিও। ঠিক আছে, তো চলো আমরা মানে বেশি কিছু না বলে সরাসরি ভিডিওর মধ্যে আসছি এবং এখানে ধারা নম্বর 44 থেকে শুরু করে ধারা নম্বর হচ্ছে 51 পর্যন্ত কি কি রয়েছে সেইগুলোকে একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। তো সবার প্রথমে দেখো তোমার হচ্ছে 44 নম্বর ধারা। 44 নম্বর ধারা হচ্ছে কি সমগ্র তোমার হচ্ছে রাষ্ট্র সমগ্র ভারতবর্ষে একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে। এই একই দেওয়ানি বিধিকে ইংরেজিতে গিয়ে কি বলছে, ইউনিফর্ম তোমার হচ্ছে সিভিল কোড বলে রাখি। এই 44 নম্বর ধারা এমন একটা ধারা, এটা এখনো পর্যন্ত কিন্তু লাগু করা কিন্তু সম্ভব হয়নি। এখনো পর্যন্ত আমাদের দেশে যত সরকার তৈরি হয়েছে 1952 সালের পর থেকে কেউই কিন্তু এটা এখনো পর্যন্ত লাগু করতে পারেনি বা সাহস দেখায়নি, যে কিছু একটা বলতে পারো। এবার প্রসঙ্গটা হচ্ছে তাহলে কি সাহস দেখায়নি কথাটা কেন বললেন? তার মানে বুঝতেই পারছো এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়। কি ধরনের কন্ট্রোভার্সি বলছে যে জিনিসটা কি আমি সেটা বলছি যে ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড কথাটাকে কি বলছে, বলছে ইউসিসি মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, এখানে বলছে যে দেশের জন্য সবাই আমরা দেশের নাগরিক, সবার জন্য একটাই আইন থাকবে। ঠিক আছে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সবার সমান অধিকার হয় তো সবার জন্য আইনও একটাই থাকবে। ঠিক আছে, যেমন এখন আমাদের দেশে দেখবে যে হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, মুসলিমদের জন্য আলাদা আইন রয়েছে, জৈন খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা আইন রয়েছে। অর্থাৎ আমাদের দেশে আইন তৈরি করার ক্ষেত্রে নাগরিকদের ধর্মটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য বা তোমার হচ্ছে কি সংস্কৃতিকে প্রায়োরিটি দেওয়ার জন্য কোনো একটা জায়গায় কি জনগণের মধ্যে একটা ডাইভার্সিফাই জিনিসটা কিন্তু রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বলছে যে না, এটা রাখা যাবে না। ঠিক আছে, এখন আমাদের দেশে দেখবে যে হিন্দুরা গিয়ে কি করছে, ধরে নাও যে তোমার হচ্ছে মন্দিরে বিয়ে করছে বা একটা গিয়ে কি মণ্ডপে বিয়ে করছে। ঠিক আছে, রেজিস্ট্রি করছে রেজিস্ট্রি অফিসে গিয়ে। মুসলিমরা গিয়ে কি করে, কাজী সাহেবের কাছে তোমার হচ্ছে নিজের বিবাহ বা নিকাহ করছে। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না। কাজী সাহেব গেল এবং ওখান থেকে গিয়ে করে নিলে এই ব্যাপারটা না। জৈন খ্রিস্টান যে কোনো বিবাহ হতে গেলে একটা নির্দিষ্ট রেজিস্ট্রি অফিস থাকবে, সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে সবাইকে লাইন দাঁড়াতে হবে এবং সবাইকে একই জায়গা থেকে তোমার হচ্ছে গিয়ে নিজের বিবাহের কাজ সম্পূর্ণ করতে হবে। শুধু বিবাহ না, যে কোনো কাজের ক্ষেত্রে সমনাগরিক সম অধিকার ব্যাপারটা কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে স্পেসিফিক যে সংস্কৃতি যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কোনো একটা জায়গায় মানে হচ্ছে মানে খুব একটা কিন্তু কার্যকরী হবে না। আর এই কার্যকরী হবে না বলেই সমস্যাটা বেশি। বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা কিন্তু এই ইউসিসির বিরুদ্ধে মানে হচ্ছে বিরুদ্ধে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। এবং এই কারণে এখনো পর্যন্ত সরকারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু কেউই কিন্তু এটাকে সরাসরি কিন্তু ইমপ্লিমেন্ট করতে সাহস পায়নি সারা দেশ জুড়ে। ঠিক আছে, বর্তমানে যে তোমার যে বিজেপি সরকার রয়েছে সে বলেছে বারে বারে, কিন্তু স্যার এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করার চেষ্টা মানে করতে পারেনি। অবশ্য বেশ কিছু রাজ্য এই ইউসিসি নিয়ে পদক্ষেপ নিয়েছে। যেমন ধরো এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে গোয়া অনেকদিন আগে পদক্ষেপ নিয়েছিল। রিসেন্টলি যদি দেখো যে উত্তরাখণ্ড, ঠিক আছে, এই উত্তরাখণ্ডেও তোমার হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত ওখানকার বিধানসভায় বিল পাস হয়েছে। আমি তো ভুল না বলি, তোমার হচ্ছে বিধানসভায় বিল হয়ে পাস হয়ে প্রথম যদি আইন হিসাবে তৈরি যদি কোনো রাজ্যের হয়েছে তো সেটা হচ্ছে গিয়ে কেসের উত্তরাখণ্ড। এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা তোমার হচ্ছে সংবিধানের পড়াতেও কিন্তু আসতে পারে যে ফার্স্ট কোন রাজ্য যে ইন্ট্রোডিউস করেছে, তো গোয়া। কোন রাজ্য যেটা হচ্ছে কি ফার্স্ট তোমার হচ্ছে ইমপ্লিমেন্টেশন করেছিল, তাহলে হচ্ছে ওটা হচ্ছে কি উত্তরাখণ্ড। ঠিক আছে, তো অলরেডি করে নিয়েছে, কিন্তু স্যার এটা 1-2টা রাজ্য। এখনো পর্যন্ত অনেক রাজ্যই কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কর্ণপাত করেনি। অনেক রাজ্য এই বিষয়টার বিরুদ্ধে।
ঠিক আছে, যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক বিষয়টা কিন্তু রয়েছে সেই জায়গায় সব থেকে বেশি। ঠিক আছে, তবে স্যার এখনো পর্যন্ত এইটাকে সারা দেশ জুড়ে লাগু করতে সম্ভবত আরো সময় লাগবে। কেন, আমরা সবাই কম বেশি জানি যে নির্দেশমূলক নীতিকে যে আজকে ইমপ্লিমেন্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। স্পষ্ট বলা হয়েছে যে কি সময়ের সাথে সাথে নাগরিকদের মান্যতা নিয়ে কিন্তু বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু স্যার ওয়েলফেয়ার স্টেটে যদি সংজ্ঞা যদি এই ধারাগুলোতে থাকে তাহলে এটা সুনিশ্চিত করতে হয় যে ওয়েলফেয়ার স্টেট তখনই সম্ভব যদি আমাদের দেশে এই ইউসিসি কোনোদিনও লাগু হয়। তো ঠিক আছে, তো নির্দেশমূলক নীতির যে বেশ কিছু ধারা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি, তার মধ্যে থেকে কিন্তু একটা হচ্ছে ইউসিসি। তো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে দেখো ধারা নম্বর হচ্ছে 45। ধারা নম্বর 45-এ বলা হচ্ছে 0 থেকে 14 বছর যে শিশু রয়েছে তাদের শিক্ষা দিকটা দেখবে হচ্ছে কি রাষ্ট্র। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি স্যার স্বাস্থ্য এই তোমার যে শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার। ঠিক আছে, এখানে বলা হচ্ছে সংবিধান তোমার হচ্ছে গিয়ে কাকে, রাষ্ট্রকে বলছে যে তুমি দেশের যারা শিশু, দেশের যারা শিক্ষার্থী তাদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করো। ওই যে বলেছি যে সংবিধান নির্দেশ দেয় কাকে দিচ্ছে, তোমার হচ্ছে রাষ্ট্রকে দিচ্ছে, রাষ্ট্র সরকারকে দিচ্ছে। তো যখন এই 45 নম্বর ধারা প্রথমে ছিল তখন এটা 0 থেকে 6 বছরের ছিল। ঠিক আছে, কিন্তু 86তম সংবিধান সংশোধনী যখন হলো 2002 সালে, ঠিক আছে, এটা ইমপ্লিমেন্ট হলো 2009 সালে। 9 সালে কি আইনে, RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী এই 0 থেকে 6টা বেড়ে হয়ে গেল তোমার যে 0 থেকে 14। অর্থাৎ আজকের দিনে একটা জন্মজাত শিশু থেকে, ঠিক আছে, জন্মজাত শিশু থেকে তোমার হচ্ছে শ্রেণী 8 পর্যন্ত, শ্রেণী 8 পর্যন্ত শিক্ষার অধিকার রয়েছে তাদের, এবং রাষ্ট্র তাদের শিক্ষার বিভিন্ন ধরনের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে স্যার, এটা হচ্ছে আর্টিকেল নম্বর 45-এ বলা রয়েছে। এরপর রয়েছে আর্টিকেল নম্বর হচ্ছে 46-এ গিয়ে কি বলা হচ্ছে যে SC ST শুধুমাত্র, এখানে ওবিসি না কিন্তু SC ST, তো SC ST উপজাতিগুলির মধ্যে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা সবাই জানি আমাদের দেশে যারা SC ST রয়েছে, ঠিক আছে, তারা সংরক্ষণ পায়। তো স্যার সংরক্ষণ তো পায়, তার জন্য তো নির্দিষ্ট ধারা আছেই। এখানে তোমার যে রাষ্ট্র সরকারকে নির্দেশ দিচ্ছে যে তোমার হচ্ছে SC ST-দেরকে কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, তো এটা কত নম্বর ধারাতে বলা রয়েছে, ধারা নম্বর হচ্ছে 46। ধারা নম্বর 47 47-এ গিয়ে কি বলা হচ্ছে, রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নতি ঘটাবে এবং বিশেষ করে পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করবে। অর্থাৎ আমাদের খাদ্য তালিকা যাতে ভালো হয় সেটা দেখবে গিয়ে কে, রাষ্ট্র। এবার খাদ্য তালিকা মানে হচ্ছে কি স্যার, নিউট্রিশন, এবং এই নিউট্রিশন ঠিক করার উদ্দেশ্যেই বিশেষ করে তোমার হচ্ছে রাষ্ট্র বিভিন্ন কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তোমরা সবাই কম বেশি জানো আমাদের দেশে বিশেষ করে যারা তোমার হচ্ছে মানে শিশু জন্ম দেয়, অর্থাৎ তোমার হচ্ছে প্রসূতি মা, তাদের কিন্তু হচ্ছে দেখবে তোমার হচ্ছে ফলিক অ্যাসিডের প্রচন্ড অভাব থাকে। ঠিক আছে, ফলিক অ্যাসিড, সেজন্য দেখবে যখন বাচ্চা হতে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তাররা কিন্তু ফলিক অ্যাসিড দেয়। ঠিক আছে, এবং এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কি ছোটবেলা থেকে আমাদের শরীরের মধ্যে মানে হচ্ছে লোহা এফির পরিমাণ কিন্তু কমা। ঠিক আছে, এছাড়াও আমাদের শরীরে যে অন্যান্য যে তোমার হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আরো যেগুলো সালফার, সোডিয়াম, পটাশিয়াম, এই যে তোমার হচ্ছে মিনারেলসগুলো লাগবে সেগুলোরও কিন্তু কোনো একটা জায়গায় ব্যালেন্স ঠিকঠাক করে নেই। এবং এটা না থাকার উদ্দেশ্যেই আমাদের দেশের সাধারণ মানুষের, সেটা বিশেষ করে মেয়েদের এবং শিশুদের, ঠিক আছে, এবং ছেলেদেরও কম বেশি হচ্ছে কি তোমার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খুব একটা কিন্তু স্ট্রং নয়। তো সেইটাকে দেখার দায়িত্ব কার, রাষ্ট্রের। বিশেষ করে সে কারণে রাষ্ট্র তোমার হচ্ছে শিশু এবং হচ্ছে প্রসূতি মা এদের দুজনের জন্য তোমার হচ্ছে নিউট্রিশন যাতে ঠিক হয় সেই জন্য তোমার হচ্ছে ICDS ব্যবস্থা চালু করা হয়। সেই জন্য দেখবে ICDS সেন্টারে এই ছোট ছোট শিশুগুলোকে বা যে মারা তোমার হচ্ছে গিয়ে কি শিশু জন্ম দেবে, মায়ের হয়তো গর্ভে শিশু ধারণ হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এই ICDS সেন্টার থেকে ন্যূনতম পুষ্টির খাবারের কিন্তু ব্যবস্থা করা হয় এবং সাপ্লিমেন্টারি খাবার হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো স্যার এই যে
তোমার নিউট্রিশনের মান ঘটানো, এটা হচ্ছে কত নম্বর ধারায় রয়েছে? 47-এ। তাহলে 44 নম্বর হচ্ছে কি স্যার? ইউসিসি। 45 নম্বর হচ্ছে কি এডুকেশন বা শিক্ষার অধিকার, এডুকেশন। 46 নম্বর ধারা হচ্ছে এসসি এসটি সংরক্ষণ রিজার্ভেশন। 47 নম্বর ধারা হচ্ছে নিউট্রিশন। আমি আবার বলছি, চলো আমার সাথে সবাই মিলে একটু রিভিশন করে নাও। তাহলে যে 44 নম্বর ধারা হচ্ছে ইউসিসি, এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। 45 নম্বর ধারা হচ্ছে কি এডুকেশনের অধিকার, অলরেডি ইমপ্লিমেন্টেড। 46 নম্বর ধারা হচ্ছে এসসি এসটিদের জন্য সংরক্ষণ, অলরেডি ইমপ্লিমেন্টেড। তারপর 47 নম্বর ধারা হচ্ছে রাষ্ট্রের তোমার হচ্ছে নিউট্রিশনের ব্যবস্থা করা, বিশেষ করে প্রসূতি মা এবং শিশুদের, কারণ শিশুরা ভারতবর্ষের ভবিষ্যৎ এবং প্রসূতি মা সেই শিশুদের জন্ম দিচ্ছে, অতএব এই দুটো শ্রেণী যাতে নিউট্রিশনের ব্যবস্থা হয়, 47 নম্বর ধারায় সেটা বলা রয়েছে, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড। তো আশা করছি এই যে চারটা সম্বন্ধে বললাম, তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে। তার পরবর্তীতে এবার আমরা জানবো 47-এর পর 48, 48-এর এ, 49, 50, 51। এই 51-তে এসেই কিন্তু আমাদের এই ভিডিও শেষ এবং নির্দেশমূলক নীতি শেষ। এর পরবর্তীতে তোমাদের যে ভিডিওটা আসবে সেটা মৌলিক কর্তব্যের উপরে আসবে, ঠিক আছে। তো চলো, এইখানে কত নম্বর ধারা রয়েছে? 48 নম্বর ধারা। 48 নম্বর ধারা দেখো কি বলছে, দুটো কনসেপ্ট। এক তোমার হচ্ছে কি কৃষি ব্যবস্থা এবং পশুপালন ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করা, ঠিক আছে। তার মানে বিজ্ঞানসম্মত কৃষি ও পশুপালন, আর গৃহপালিত যে পশু সেটাকে হত্যা নিষিদ্ধ। তো দেখো, বিজ্ঞানসম্মত কৃষি এবং পশুপালন অলরেডি এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, কিন্তু গৃহপালিত পশুর হত্যা এটা কিন্তু এখন ইমপ্লিমেন্ট হয়নি। অর্থাৎ 48 নম্বর ধারাতে দুটো কনসেপ্ট রয়েছে, দুটা। একটা হচ্ছে বিজ্ঞানসম্মত কৃষি এবং বিজ্ঞানসম্মত পশুপালন, অলরেডি এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আর হচ্ছে 48-এর আরেকটা বিষয় রয়েছে যে এটা গান্ধীবাদী চিন্তাধারা, যে কি আমাদের যে গবাদি পশুরা রয়েছে তাদের হত্যা নিষিদ্ধ। তো তাদের হত্যা নিষিদ্ধ, এটা কিন্তু একটা বিশাল বড় কন্ট্রোভার্সিয়াল জিনিস। তাহলে গিয়ে কি হবে স্যার, অনেক গবাদি পশু যেগুলোকে আমরা ভক্ষণ করি সেটা আমরা খেতে পারবো না। তো রাষ্ট্রের সরকারের পক্ষে এখনো এটা কিন্তু তোমার হচ্ছে কি ইমপ্লিমেন্ট করা কিন্তু সম্ভব হয়নি। তো স্যার 48 নম্বর ধারাতে তার দুটো কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট ইমপ্লিমেন্ট হয়েছে, যে বিজ্ঞানসম্মত কৃষি এবং পশুপালন, এবং একটা হয়নি, সেটা হচ্ছে কি পশু হত্যা নিষিদ্ধকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে 48-এর এ। 48-এর এ নম্বর ধারা থেকে কি বলছে, যে রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়ন ঘটাবে, ঠিক আছে। এটা মূল সংবিধানে ছিল না, এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে এটা যুক্ত হয়। এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে কি স্যার? ইন্দিরা গান্ধী, ঠিক আছে। ইন্দিরা গান্ধী, আয়রন লেডি বলা হয়, আয়রন লেডি। তো এই ইন্দিরা গান্ধীর সময় এইটা হয়েছিল, পরিবেশের সংরক্ষণ করতে হবে। এবং পরিবেশের সংরক্ষণ হেতু তোমার হচ্ছে কি আজকের দিনে হটস্পটস, বায়োস্ফিয়ার, তারপর হচ্ছে ধরো ন্যাশনাল পার্ক, তারপর যে স্যাংচুয়ারিজ, এই ধরনের জিনিসগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এগুলোর মূল মোটিভ হচ্ছে কি স্যার? ইকোসিস্টেমকে কি করা? স্ট্রং করা। একটা উন্নত রাষ্ট্র হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত অলরেডি ভারত সরকার এখানে নিয়ে রেখেছে, যে পরিবেশের সংরক্ষণ করা এবং পরিবেশের সাথে সাথে বন্যপ্রাণী এবং বন্যপ্রাণীর সংরক্ষণ করা। আজকে বাঘের সংরক্ষণ করা হয়, হাতির সংরক্ষণ করা হয়, গন্ডারের সংরক্ষণ করা হয়, কুমিরের সংরক্ষণ করা হয়, কচ্ছপের সংরক্ষণ করা হয়, রেড পান্ডা, তারপর হচ্ছে তোমার হচ্ছে হোয়াইট পান্ডা, তারপর হচ্ছে তোমার হচ্ছে লিওপার্ড, মানে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ধরনের পশুগুলোর সংরক্ষণ করা হেতু ভারত সরকার এখানে এগুলোতে প্রচুর পরিমাণে ফান্ড করে, মানে রিলিজ করে। তাহলে মানে হচ্ছে কি স্যার, তাহলে অলরেডি 48-এর এ ইমপ্লিমেন্টেড। আমি আবার বলছি, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 39-এর এ এবং 48-এর এ, এটা একটা কিন্তু বিশাল বড় মাইলস্টোন। সামাজিক, আর্থসামাজিক নিরাপত্তা এবং কি পরিবেশের কথা ভাবার জন্য কিন্তু এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারা। একটা হচ্ছে 39-এর এ আর একটা হচ্ছে 48-এর এ। আশা করি বুঝাতে পারলাম। এরপরে দেখো 48 এ ইমপ্লিমেন্টেড, 48 নম্বর ধারার মধ্যে থেকে একটা ইমপ্লিমেন্টেড, একটা ইমপ্লিমেন্টেড নয়। এবার হচ্ছে 39 নম্বর ধারায় গিয়ে কি বলছে, রাষ্ট্রের যেগুলো স্মৃতিসৌধ রয়েছে, হ্যাঁ, যেগুলো জাতীয়
তোমার জিনিস রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে। এবার স্মৃতিসৌধ বলতে যেগুলো মনুমেন্টস, অর্থাৎ যেমন ধরো অশোকের সেই মানে শিলালিপিগুলো, ঠিক আছে, যেমন ধরো যে কোনো এক পুরনো তোমার হচ্ছে আকবরের কোনো একটা স্মৃতিসৌধ, তাজমহল, বিবিকা মাকবাড়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে হুমায়ুন টোপ, ঠিক আছে, লালকেল্লা, তারপরে ধরো যে আরো যেগুলো রয়েছে তোমার হচ্ছে হাম্পি যে বিজয়নগর সাম্রাজ্য, সেই তোমার যে তামিলনাড়ুর সেই হচ্ছে তোমার যে চোল সাম্রাজ্য, এই যে পুরনো মনুমেন্টস গুলো রয়েছে তোমার হচ্ছে ইলোরা, তারপরে ধরো হচ্ছে কি অজন্তা, ঠিক আছে, এলিফেন্টা, যে গুহাতে যে তোমার হচ্ছে সংরক্ষণগুলো রয়েছে, মনুমেন্টস গুলো রয়েছে, সেগুলোকে সংরক্ষণের দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রের। কেন? এগুলোই হচ্ছে আমাদের ইতিহাস, এগুলোই আমাদের হচ্ছে ভিত্তি। এই ভিত্তিগুলোকে নষ্ট করার দায়িত্ব কিন্তু মানে অন্য কেউ যদি করেও থাকে, রাষ্ট্র এগুলোকে কিন্তু সংরক্ষণ করবে। সেজন্য আমাদের যে স্মৃতিসৌধগুলো রয়েছে অলরেডি যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে প্রায় স্যার এখানে কিন্তু তোমার হচ্ছে আমাদের যে সিআইএসএফ, সেই সিআইএসএফ কিন্তু এখানে গিয়ে কিন্তু থাকে। এবং স্যার এগুলো কি সংরক্ষণ হয়, এবং কি সংরক্ষণ করতে আর্কোলজিক্যাল সাইটস অফ ইন্ডিয়া, হ্যাঁ, তারাও কিন্তু অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তার মানে হচ্ছে ধারা নম্বর 49 অলরেডি ইমপ্লিমেন্টেড। ধারা নম্বর 50 ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে মুক্ত রাখবে। তোমরা সবাই জানো যে কোনো দেশ ব্যবস্থা চলতে গেলে তিনটে জিনিস লাগবে। তিনটে জিনিস গিয়ে কি কি স্যার? তোমার হচ্ছে একটা যে বিচার ব্যবস্থা, একটা হচ্ছে শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে আইন ব্যবস্থা। আমাদের দেশে এই আইন ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা দুটাই কিন্তু দেখবে যে পার্লামেন্টের হাতে রয়েছে। কি হবে পার্লামেন্টের হাতে? একটু বুঝাই তাহলে বুঝতে পারবে যে শাসন ব্যবস্থার হেড কে? তো রাষ্ট্রপতি। আর স্যার পরিচালনা কি করে? তোমার হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তোমার হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেট, ঠিক না? মাথায় রাখবে আইন ব্যবস্থায় আবার কি কি আছে? আইন ব্যবস্থা হচ্ছে কি তিনটা জিনিসের তৈরি, কে বলা হয় পার্লামেন্ট। সেখানেও রাষ্ট্রপতি রয়েছে এবং লোকসভা এবং রাজ্যসভা। এবার লোকসভার সদস্যরা বা রাজ্যসভার সদস্য যারা এমপি রয়েছে তারাই আবার প্রধানমন্ত্রী তোমার হচ্ছে ক্যাবিনেটের সদস্য, অর্থাৎ যারা হচ্ছে আইন বিভাগের সদস্য তারাই হচ্ছে আবার কি শাসন বিভাগের সদস্য। তার মানে আমাদের দেশে আইন বিভাগ এবং শাসন বিভাগ একত্রিত কাজ করে, কিন্তু স্যার আমাদের দেশের বিচার বিভাগ কিন্তু সেপারেট। এবং এই সেপারেট যে হয়েছে সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল নম্বর 50। এবং এটাই হচ্ছে বিচার ব্যবস্থাপনার সব থেকে বড় মাইলস্টোন। আমাদের দেশে বিচার ব্যবস্থাকে কিন্তু সহজেই কিন্তু হচ্ছে আইন বিভাগ বা প্রশাসন বিভাগ কিন্তু হাত দিতে পারে না। এমনকি তোমরা এটাও জানো সংবিধানের রক্ষা করতেই হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং সেই সুপ্রিম কোর্ট যদি একটা ইন্ডিভিজুয়াল তোমার হচ্ছে ব্যবস্থাপনার মধ্যে থাকে, একটা হচ্ছে কি তোমার যে শক্তিশালী ব্যবস্থাপনা, স্বাধীন ব্যবস্থাপনার মধ্যে থাকে, তাহলে আমাদের দেশের সংবিধানও কিন্তু হচ্ছে কি স্বৈরাচারী মানসিকতার দিক থেকে কি হবে মানে হচ্ছে আটকে থাকবে। সেজন্য দেখবে সুপ্রিম কোর্ট তার বারবার বিভিন্ন রায়ে বলেছে সংবিধানের পরিবর্তন করতে পারো, বিভিন্ন আইনের পরিবর্তন করতে পারো, কিন্তু সংবিধানের মূল স্ট্রাকচার বা বেসিক যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেগুলোকে কিন্তু পরিবর্তন করতে কিন্তু পারবে না। তো সুপ্রিম কোর্ট এই ধরনের জুডিশিয়াল রিভিউ দেওয়ার ক্ষমতা কোথা থেকে পায়? সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেলকে ইমপ্লিমেন্ট করার ক্ষমতা কি করে পায়? হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতা পায় কি করে? পাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে কি স্যার, আমাদের দেশের হচ্ছে বিচার ব্যবস্থা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে। আমাদের দেশের বিচার ব্যবস্থা পুরোপুরি হচ্ছে কি স্যার স্বাধীন, ঠিক আছে। এবং এই স্বাধীনতার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাই তোমার হচ্ছে কত নম্বর আর্টিকেল সুনিশ্চিত করছে? আর্টিকেল নম্বর 50। অর্থাৎ এটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার হচ্ছে আর্টিকেল নম্বর হচ্ছে কত স্যার? 51, ঠিক আছে। 51 নম্বর আর্টিকেল কি বলছে দেখো। 51 নম্বর আর্টিকেল বলছে রাষ্ট্র তোমার হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। রাষ্ট্র তোমার হচ্ছে তাহলে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে, অর্থাৎ রাষ্ট্র শুধুমাত্র রাষ্ট্র নিজের হিতেই কাজ করবে এমন কোনো ব্যাপার নাই, আন্তর্জাতিক বিষয়টাকেও কিন্তু সুনিশ্চিত করবে, আন্তর্জাতিক শান্তিটাকে কিন্তু ধরে রাখবে। রাষ্ট্র কোনোভাবে আন্তর্জাতিক শান্তির বিপক্ষে কথা বলবে না। সেজন্য আমাদের দেশ দেখবে অন্যান্য দেশের থেকে অনেক বেশি দায়িত্বশীল। আমাদের দেশের স্টেটমেন্টগুলো অন্যান্য দেশের থেকে অনেক বেশি দায়িত্বশীল থাকে। কেন থাকে? তার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশের সংবিধানে 51 নম্বর ধারাতে বলা হচ্ছে আন্তর্জাতিক যে চুক্তিগুলো সেই চুক্তিগুলোর স্বীকৃতিকে রাষ্ট্র কিন্তু মান্যতা দেবে।
আর শুধু মান্যতা দিবে সেটা নয়, রাষ্ট্র এগুলোকে মান্যতা দেওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই চুক্তিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটাকে সুনিশ্চিত করবে, এবং রাষ্ট্র তার পলিসি তৈরি করবে আন্তর্জাতিক সেই চুক্তিগুলো নিরিখেই। এটা নয় যে আন্তর্জাতিক ব্যবস্থাপনা অন্যদিকে যাচ্ছে আর তুমি রাষ্ট্রকে অন্যদিকে নিয়ে যাচ্ছ, তাহলে গিয়ে কি মূল ব্যবস্থা থেকে তুমি উল্টো দিকে ঘুরে গেলে তোমার রাষ্ট্রীয় যে জনকল্যাণ যে ব্যবস্থা সেটা কিন্তু সুনিশ্চিত হবে না। আর এটা যদি সুনিশ্চিত না হয় তাহলে গিয়ে কি হবে, তোমার যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেই ব্যবস্থাটা কোনো একটা জায়গায় অপূর্ণই থেকে যাবে। এটা যাতে অপূর্ণ না থাকে তার জন্যই স্যার হচ্ছে আন্তর্জাতিক চুক্তিকে যাতে ভারত সরকার যে থাকবে সে যাতে ঠিকঠাক করে অবজারভেশন করে এবং সেই অনুযায়ী নিজের দেশের তোমার হচ্ছে নিয়ম নীতি তৈরি করে সেই জিনিসটা সুনিশ্চিত করবে। কিন্তু তার মানে এটা নয় যে আমরা আমাদের কি তোমার হচ্ছে শান্তিকে নষ্ট করব। সাধারণ মানুষের তোমার হচ্ছে ক্ষমতাকে সুরক্ষিত রাখাও কিন্তু রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের সরকার কিন্তু এই বিষয়টাকেও দেখবে। তার মানে রাষ্ট্র যখন পলিসি তৈরি করবে তখন একদিকে যেমন হচ্ছে গিয়ে কি একদিকে আন্তর্জাতিক বিষয়টাকে সুনিশ্চিত করে দেখবে, অন্যদিকে আবার নিজের হিতেও যাতে পুরোপুরি থাকে, আমাদের দেশের সাধারণ জনগণের তার কারণে যাতে ক্ষতি না হয় সেই বিষয়টাকেও কিন্তু দেখতে হবে। অর্থাৎ আমাদের দেশে বৈদেশিক নীতি কে দেখে, এটা হচ্ছে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়, অর্থাৎ কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্র সরকারকে এই ক্ষেত্রে গিয়ে কি আর্টিকেল নম্বর 51 অনুযায়ী একদম সঠিক এবং খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে এবং বৈদেশিক নীতি তৈরি করতে হবে। ঠিক আছে, এটাই কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? 51 নম্বর। অলরেডি 51 নম্বর আর্টিকেল হচ্ছে ইমপ্লিমেন্টেড। তাহলে স্যার এখানেও বলে দিই, একবার রিপিট করে দিই। 48 নম্বর আর্টিকেল দুটা বিষয় কি বিজ্ঞান তোমার হচ্ছে কৃষি এবং তোমার যে পশুপালন বিজ্ঞান নীতি অনুযায়ী করতে হবে বৈজ্ঞানিকভাবে, এটা ইমপ্লিমেন্টেড। আবার পশু হত্যা বন্ধ, এটা কিন্তু ইমপ্লিমেন্টেড নয়। এটা কত নম্বর আর্টিকেল? 48। 48-এর এ থেকে কি বলছে? পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা, 48-এর এ। তারপরে 48-এর পর হচ্ছে কত? 49। 49-এ কি বলছে? আমাদের দেশে যে ঐতিহাসিক যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলোকে রাষ্ট্র সংরক্ষণ করবে, এটা হচ্ছে 49। 50 নম্বর ধারায় কি বলছে? যে রাষ্ট্র দেশের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার সাথে আইন ব্যবস্থাকে এবং শাসন ব্যবস্থাকে আলাদা করবে। 51 নম্বর ধারায় গিয়ে কি বলছে? তোমার হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি বা আন্তর্জাতিক চুক্তিকে গিয়ে কি করবে? মান্যতা দেবে এবং সেই অনুযায়ী নিজের পলিসি তৈরি করবে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। তো এই হলো তোমার নির্দেশমূলক নীতির তৃতীয় ভিডিও। ঠিক আছে, অলরেডি কমপ্লিটেড নির্দেশমূলক নীতি। কেমন লাগলো অবশ্যই জানাবে। 3টা ভিডিওকে বারবার দেখলে নির্দেশমূলক নীতি কমপ্লিট হবেই হবে। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে ভালো লেগে হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটা রেকমেন্ড করো। তোমরা নিজেরাও ভিডিওগুলো দেখো, বারে বারে দেখো, তোমাদের ফাউন্ডেশন তৈরি হতে হতেই হবে। কিন্তু একবার দেখলে কিন্তু হয়তো অতটা ধরতে পারবে না। আর হচ্ছে কি একটু ধৈর্য ধরে দেখতে হবে। ধৈর্যশীল ছাত্র ছাড়া কিন্তু এই ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু সবাই কিন্তু ভালো করে কিন্তু দেখতে পারবে না। তো পুরো ভিডিওটাকে স্কিপ করে না দেখে 20-25 মিনিটের করে ভিডিও করছি, যদি একটু ভালো করে ঠান্ডা মাথায় যদি দেখো তাহলে অবশ্যই দেখবে যে তোমরা অনেকটাই নিজেদের ভিত্তি তৈরি করতে পেরেছো। এবং ভিত্তিটা তৈরি হয়ে গেলে তারপর যে কোনো বুকস ধরে অল্প একটু পড়লে এবং পড়ে যদি এমসিকিউতে যাও দেখবে তোমার নলেজ আর 10 জনের থেকে অনেক বেশি তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে ফরওয়ার্ড হবে। ঠিক আছে, তো এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও মৌলিক কর্তব্য সংক্রান্ত আসবে, তার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।